আমার যে ওইবার অভিজ্ঞতাটা হইলো সবার সাথে, সেই অভিজ্ঞতা নিয়ে যদি আমি সেই অভিজ্ঞতা নিয়ে যদি আমি একটা ওভারভিউ বলি, যে প্রথমে হইতেছে আপনারা টোটাল ড্রয়িংটাকে সরি, আমার আসলে ড্রয়িং মাথায় ঢুকতেছে খালি। মূলত যে ব্যাপারটা হইতেছে, প্রথমে হচ্ছে আপনার মেইন এক্সাম রুমে যাচ্ছেন বা এক্সাম হলে রুমে যাচ্ছেন। সেই রুমের ভেতরে আপনার প্রথম যে ফার্স্ট ইমপ্রেশন যেটা থাকে ওইটা হইতেছে খুব ইম্পর্টেন্ট। মানে এক কথা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। আমার সাথে নাহিদও কিছু জায়গায় একমত থাকবে, কারণ উনি সরাসরি এক্সাম দিছেন, আপনার অভিজ্ঞতা অনেক ভালো, কিন্তু আমি ওনাকে বলবো তখন উনি হয়তো বা একমত হয়ে থাকবেন। তো মূলত হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। এখন মনে করেন যে আপনি সকালবেলা গেলেন বা আপনার এক্সাম টাইমে আপনি ওই মুহূর্তে গেলেন, এখন আপনি অনেক বেশি পরিমাণে মেন্টালি ডিস্ট্রাক্টেড আছেন বা আপনার সাথে কিছু নেগেটিভ কিছু হয়েছে, সো আপনি হয়তো ভালো ফিল করতেছেন না ইন এনি ইন এনি কেস। তো তখন যদি আপনার মনে হয় যে আসলে কেমন এক্সাম দিব, কিভাবে কি হবে না হবে হ্যান ত্যান, তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে, সিরিয়াস ঝামেলা। তো এরকম কিন্তু হওয়া যাবে না। ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ টু চ্যালেঞ্জ ইউর সেলফ এনি সার্কমস্টেন্সেস, অর মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো ওই জায়গাটার দিক থেকে ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প আপনার যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে, ইন্ট্রোডাক্টরি পার্টটা আছে, এটাকে খুব ভালো করে আপনাকে উপস্থাপন করতে হবে, তা না হইলে কিন্তু খুব ঝামেলা। ঠিক আছে? সো এই ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন পার্ট, এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, বাট তার আগে এর সাথে কিছু রিলেটেড ব্যাপার আছে যেটা আপনাদের জানাটা খুব জরুরি। সেটা হইতেছে যে আপনারা যারা এক্সাম দিবেন, ঠিক আছে, আপনারা যারা এক্সাম দিবেন তাদের কিন্তু সরাসরি হচ্ছে বেশ কিছু জায়গা গুরুত্ব সহকারে দেখা উচিত। হ্যাঁ, যে আপনি যেটা প্রেজেন্ট করতেছেন বা আপনার যেটা প্রেজেন্টেবল অবস্থা, ওই প্রেজেন্টেবল ব্যাপারে বা বিষয়ের উপর বেস করে আসলে আপনার পারফরমেন্সটা কিন্তু ডিপেন্ড করে। এখন আপনি যদি ইম্পোজ করেন, বা সরি, আপনাকে এক্সামিনার তো ইম্পোজ করবে না, আপনাকে যদি সরাসরি এক্সামিনার একটা ক্লু ধরে আগাইতে চায়, আপনি সেটার সাথে একমত হইতে পারছেন কিনা বা আপনার যে প্রেজেন্টেশন আছে সেটা কিন্তু অথেন্টিসিটি আনতেছে কিনা। তো ইটস কোয়াইট সার্টেন যে কাকে আসলে কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। কিন্তু মেইন মেজর পার্ট রাজশাহী ইউনিভার্সিটি যে সার্কুলারটা দেওয়া হয়েছে, সেই সার্কুলারে কিন্তু খুবই ইনডেপথ কথাবার্তা বলে দেওয়া হয়েছে, আমরা কিন্তু এটুকু পেয়ে যাই। তো ওই জায়গাটার থেকে আমরা কিন্তু সরাসরি এতটুকু নিশ্চিন্তে বলতে পারি যে আপনারা যারা এক্সাম দিবেন রাজশাহীতে, চারুকলায়, সরি নাট্যকলায়, তাদের কিন্তু সরাসরি কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন্স করতে পারে। তো এটার উপর আমি অলরেডি কমপ্লিট একটা ভিডিও দিয়ে দিয়েছি। তারপরও বলি আপনাদের যে অভিনয়, সঙ্গীত, নৃত্যকলা, তারপর হচ্ছে গান, বিভিন্ন টাইপসের বা অভিনয়ের বিভিন্ন ধরন অনুযায়ী, তারপর হচ্ছে আপনাকে আবৃত্তি করতে হইতে পারে, উপস্থাপনা করতে হতে পারে, বা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বাজানোর যে ব্যাপারটা আছে এটাও কিন্তু তারা এবার ইনক্লুড করেছে অলরেডি। তো এরকম হ্যাঁ 8-10টা বিষয় আছে যে বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ আপনার। এখন যেটা এই মুহূর্তে যেটা প্র্যাকটিস করাটা খুব জরুরি বা যেটা খুব ম্যান্ডেটরি জায়গা, সেটা হইতেছে যে আপনি যেই প্র্যাকটিসটা করতেছেন সেখান থেকে যেন এমন কোনো ইনফরমেশন বা এই জিনিস বাদ না যায় যেটা হয়তো বা আপনি বাসা থেকে মানে ট্রাই করে যাচ্ছেন না। আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে যে প্রতিটা জিনিসে যেন আপনার একটা বেসিক হইলেও দক্ষতা টাইপ থাকে। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ আপনি যদি দেখেন যে আপনার এই পারফরমেন্সে ল্যাকিংস রয়ে যাচ্ছে, ওই পারফরমেন্সে একটা ভালো অবস্থা থাকছে না, তখন ওটা যত বেশি চর্চা করবেন তত বেশি অবস্থাটা অ্যাডজাস্ট হবে। কারণ এর আগে পিছে আপনি কখনো প্র্যাকটিস করেননি, আপনার কিন্তু হুট করে একটা জিনিস করা লাগছে। যখন আমাদের ব্রেন হুট করে একটা জিনিস প্রসেস করে, আমাদের ব্রেনের ওইটাকে অ্যাকশন নিতে অনেক সময় নেয়, কারণ আমরা ওইটা ইউজ টু না। দেখবেন হুট করে যদি আপনাকে আমি বলি যে আপনি আমার সাথে ইংলিশে আলাপ করেন, ইংলিশে কথা বলেন, আপনি কিন্তু অনেক আপনার মাম্বলিং আসবে, আপনি ওয়ার্ড ধরতে পারবেন না, সেন্টেন্স মনে মনে ভাববেন যে ইজ ইট ওকে টু এক্সপ্রেস অ্যাজ এ সেন্টেন্স। তারপর হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে আহ, মানে আনকমফোর্টেবল ফিল করবেন, আপনি হচ্ছে মানে আপনার ভেতর অনেক বেশি প্রোক্রাস্টিনেশন কাজ করবে, বা আপনার মনে হয় আরে বাংলায় তো ঠিক আছে, বা কথা বলতে বলতে ইংলিশের ভেতর আপনি অনেকটা বাংলা নিয়ে আসবেন। তো এই যে ওভারঅল সিচুয়েশন আমি বললাম, এই অ্যাকশন প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। ততক্ষণ আমরা সাকসেসফুল হই বা কোনো কিছু অ্যাচিভ করতে পারি যতক্ষণ না ওই জিনিস আমরা খুব সুন্দর করে আমাদের অ্যাকশন প্ল্যান ঠিক থাকে আর আমরা প্রপারলি ওই স্টেপটাকে ফলো করতে পারি। তো মোটামুটি যারা স্টুডেন্ট আছেন, আমাদের সম্মানিত স্টুডেন্ট যারা চান্স পাইছে অলরেডি, তাদের ভেতর দুইটা ম্যাচুরিটি খুব ভালো ক্লিয়ার দেখা গেছে। প্রথমটা হইতেছে কি বলুন তো, অ্যাকশন প্ল্যান।
ঠিক আছে? আর এই অ্যাকশন প্ল্যানের সাথে ইনস্ট্যান্ট অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে খুব জরুরি ছিল। যেমন নাহিদের ক্ষেত্রে যদি আমি কথাগুলো বলি, নাহিদের যে একটা বিষয় ছিল যে উনি সবার আগে হচ্ছে এক্সাম রুমে যাওয়ার আগে উনি বাইরে কিছু ফ্রেন্ড সার্কেল টাইপ ফ্রেন্ডদের সাথে আলাপচারিতা করে, দেন ওই আলাপের সুবাদে তারা যখন ভেতরে আসে সবাই একসাথে সিরিয়াল ওয়াইজ রোল ওয়াইজ তাদের কিছু গ্রুপ পারফরমেন্স দেওয়া হয়। সো দে ওয়ার ডুইং ভেরি ওয়েল ইন গ্রুপ পারফরমেন্স। আর তাদের ওই একটা গ্রুপ থেকেই দুইজনকে নেয়, আরেকজন ওয়েটিং এ থাকে। আমার স্পষ্ট এই কথাটা মনে আছে, ওই আমাকে এটা বলে। সো ইটস প্রিটি ইন্টারেস্টিং, তাই না? যে আপনি ইনস্ট্যান্ট এক্সাম হলে যাওয়ার আগে বা ঢোকার আগে আপনি কিছু ফ্রেন্ডস তৈরি করলেন, আর তাদের সাথে আপনার যে সম্পৃক্ততা আছে সেই সম্পৃক্ততাই হচ্ছে আপনাকে পরবর্তীতে হেল্প সাপোর্ট করতে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট উইল হ্যাপেন ইন ইউর এক্সাম ডে। হ্যাঁ, ডিউরিং দ্যাট টাইম আসলে কি করা উচিত এটা কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা একটা আজ করে যেতে পারি। তো এটা হইতেছে যে ইনস্ট্যান্ট অ্যাকশন প্ল্যান বা অ্যাকশন প্ল্যান রিলেটেড কথাবার্তা। সেকেন্ড যে বিষয়টা হইতেছে যে এক্সামিনার আপনার সিকোয়েন্স ধরে এগোইতে চায় বা আগাইতে চায় বা কথা বলে, দেন সে আপনাকে ওই ব্যাপারটার উপর বেস করে কিন্তু পারফরমেন্স করতে বলে। যেমন আমাদের ফেসিয়াল একটা এক্সপ্রেশন বা ইমপ্রেশন তৈরি হয় যখন আমরা কোনো বিষয় নিয়ে ডিসকাশন করি, কথা বলি। মনে করেন যে আপনি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো পারফরমেন্স করবেন, এখন যেটা আপনি ভালো পারেন সেটা নিয়ে আপনি বারবার করে টানাটানি করতেছেন। সো এক্সামিনার এতে ক্ল্যারিটি পেয়ে যায় যে হুট করে আরে এই স্টুডেন্ট মনে হয় ওই বিষয়টা পারে না, সো দ্যাটস ওয়াই তারা আপনাকে ওই জায়গাটাকে নিয়ে ট্র্যাপ করার চেষ্টা করে। সো আর ইউ রেডি ফর দ্যাট অর নট? এই জিনিসটা আসলে কি, কোন টাইপের পারফরমেন্স, এই হিন্টসটা আপনার ভেতর আছে কিনা, আর আপনি কি সেটার উপর প্রিপারেশন নিচ্ছেন কিনা, ইট শুড বি 100% ইম্পর্টেন্ট ফর ইউ। জাস্ট রিমেম্বার মাই ওয়ার্ডস। এই জন্য এই জিনিসটাকে আপনার রেডি করতে হবে। অলরেডি যারা এক বা একাধিক ইউনিভার্সিটিতে পারফরমেন্স করেছেন অর গেট আ প্রপার আইডিয়া হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার, তারা কিন্তু সরাসরি এখন এই ব্যাপারটাকে ইউটিলাইজ করতে পারেন। সো দিস ইজ ইউর পারফেক্ট মোমেন্ট টু to get a proper advancement for your performance, or আমরা যাই বলি না কেন, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি একটা গোল্ডেন চান্স ফর ইউ, কারণ আপনারা অলরেডি যারা আগে প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা অ্যাটেন্ড করছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এখানে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। তো এইখানে ছোট একটা বিষয় কাজ করে যে আপনি কি জানেন, এইটা আপনার এক্সপ্লেনেশনের অত বেশি দরকার নাই, তারা আপনার ধাপে ধাপে পারফরমেন্সই বুঝে যাবে। সো যদি আমরা 5 জন স্টুডেন্টের একটা গ্রুপ পারফরমেন্সের কথা ফিল করি, এখন ওর ভিতরে হয়তো বা 1-2 জন স্টুডেন্ট এমন থাকবে যারা সবই জানে, আর আরো কয়েকজন থাকবে যারা অ্যাভারেজ জানে। তো আপনি যেটা অ্যাভারেজ জানেন বা অনেক ভালো জানেন সেটা মনে করেন আপনার পারফরমেন্স করা হয়ে গেল। এখন সাডেনলি একজন স্টুডেন্ট আর কি বলা শুরু করলো টিচারদের যে স্যার আমরা কি নাচের পারফরমেন্স করব, যারা বেশি বুঝে, হ্যাঁ, অতি বোঝে যারা। এখন হুট করে একজন বললো, দেন হোয়াট উইল ইউ ডু? তখন ওই মুহূর্তে আপনি কি করবেন? ইন দ্যাট সিচুয়েশন আপনাকে কিন্তু তাদের মতোই তখন টিচাররা বলবে যে হ্যাঁ করো, তখন আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট করা লাগবে। সো ইফ ইউ নট প্রিপেয়ার এনাফ টু ডু এ পারফরমেন্স লাইক আদার্স, তাহলে কিন্তু আপনি সরাসরি বুঝলেন যে আপনার কিন্তু চান্স আর হবে না। কারণ যে 5 জনের সাথে আপনি তাল মিলিয়ে পারফরমেন্স করতেছিলেন, আপনি এক পর্যায়ে অনেক ভালো করতেছেন, বাট সাডেনলি যখন একটা হুট করে একটা ওয়েভ আসলো, যে নাচের ওয়েভ বা কোনো দলীয় নৃত্যের ওয়েভ, দেন আপনি কিন্তু পারলেন না। দেন হোয়াট উইল হ্যাপেন? 100% আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। কারণ দিস ইজ কাইন্ড অফ অডিশন ওয়্যার ইউ উইল ট্রাই টু প্রুভ ইউর সেলফ উইথ ইউর এক্সেলেন্সি। ঠিক আছে? তো এই বিষয়টা ফিগার আউট করাটা খুবই জরুরি। কারণ হুট করে একজন ছেলে বা একজন স্টুডেন্ট যদি বলে গ্রুপ পারফরমেন্স এক্সামের টাইমে যে স্যার এটা আমরা করব কি, তখন হুট করে স্যাররা একটা গান চালাই দিল বা ওই মুহূর্তে একটা গান প্লে হচ্ছে, তখন আপনি যদি না নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন, যেমন ফাগুনের মোহনায় কেউ গাইছে, কেউ নাচছে, কেউ হয়তো বা আরেকটা টাইপের কিছুতে নাচছে, দেন আপনি কি করবেন তখন? সো এতক্ষণ আমি যে কথাবার্তাগুলো বললাম, আপনি যদি এই ব্যাপারগুলোকে ভালো করে আইডেন্টিফাই না করতে পারেন, না বুঝতে পারেন, এই ক্লাস যখন শেষ হয়ে যাবে রেকর্ডিং দেখে আবার বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনি এখন বুঝে থাকেন, দেন ট্রাই টু প্রিপেয়ার ইউর সেলফ যে আসলে আপনি আদৌ কতটুকু সম্পৃক্ততা আপনার আছে কিনা। ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট ইজ নট এ পিস অফ কেক। এটাতে আপনার সম্পূর্ণ নিজের ওই অবস্থাটা তুলে ধরতে হবে। তারা আপনাকে একটা ইউনিভার্সিটি সিট দিচ্ছে। একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের পেছনে গভর্নমেন্ট প্রত্যেক বছর পার ইয়ারে অ্যারাউন্ড অ্যারাউন্ড তার 4 বছরে 8 থেকে 10 লাখ টাকা গভর্নমেন্টের খরচ হয়। আপনার অ্যাকোমোডেশন, হ্যাঁ, আপনার প্রোগ্রাম ফ্যাসিলিটি, স্টাডিজ, টিচারদের বেতন দেওয়া,
আপনি যে ট্রান্সপোর্টেশন ইউজ করতেছেন, ওভারঅল এভরিথিং, আপনার মেডিকেল, এরকম। আমার এখনো মনে আছে, আমার একদিন একটা রড দিয়ে আমার গায়ে হচ্ছে একটা ইয়ে লাগে, খুব একটা, রড না সরি, আমি হচ্ছে গ্রাইন্ডার দিয়ে, আপনার গ্রাইন্ডারে আমি কাজ করতেছি, গ্রাইন্ডার জানেন না, লোহা কাটার যন্ত্র, ওটা দিয়ে আমার হাতের উপর ইয়ে হয়, লাগে। দেন আমি আমার ইউনিভার্সিটি থেকে একটা টিটেনাসের টিকা নেই, টিটেনাস না কিসের এরকম একটা টিকা নেই, তো টিকার প্রাইসটা অনেক বেশি ছিল। তো তারা আমাকে বলতেছিল যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তো আমি যখন টিকাটা নিলাম তখন আমার ফিল হইতেছে যে আসলে আমি ইউনিভার্সিটিতে পড়ি বলে আমি আজকে এই ফ্যাসিলিটিসটা পাইলাম। আদারওয়াইজ আমি যদি না নিতে পারতাম, আমি অন্য জায়গায় থাকলে কিন্তু পারতাম না, আমাকে কিন্তু অনেক টাকা পে করা লাগতো। আপনারা জানেন যে একটা টিকার প্রাইস এরকম কেমন হতে পারে, জাস্ট সার্চ সার্চ ইট থ্রু ইন্টারনেট, আপনি বুঝতে পারবেন। তো একটা গভর্নমেন্টের একটা স্টুডেন্টের পেছনে এরকম ইয়ে থাকে। আমরা বিদেশ যাইতে যে দেখি অনেক মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেল ইয়ে নেয়, ইন্স্যুরেন্স করায়। তো আপনি সম্পূর্ণ আপনার ইউনিভার্সিটিতে পড়লে আপনার একটা বেসিক লেভেলে যে চিকিৎসাটা আছে, মেডিকেয়ার আছে, সেটা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে গভর্নমেন্টের কিন্তু দায়িত্বটা থাকে। ফর দ্যাট রিজন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু ইউটিলাইজ অল দিস থিংস টু গেট আ চান্স। তো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে পড়া মানে এটা না যে আপনি আসলে ওই সাবজেক্টে পড়ে পরবর্তী কিছু করতে পারবেন না। যেগুলো মাথার মোটা টাইপ পোলাপাইন আছে, যারা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে পড়ে ঠিক, কিন্তু পরবর্তী আসলে কিছু করতে পারে না, এটা হচ্ছে একমাত্র তাদের ফল্ট। কারণ সাবজেক্ট আপনি অ্যাডজাস্ট হচ্ছে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আপনি হুদাই হুদাই পড়তে গেছেন, মানে আপনার ইন্টেনশনালি আপনি ওখানে যাননি। তাহলে যারা এক্সাক্ট পড়ে বের হয়েছে, সার্ভাইভ কি তারা করতেছে না, দে আর ডুইং ভেরি ওয়েল, কারণ তারা ওই সাবজেক্টটাকে ওইভাবে বুঝে গেছে। হ্যাঁ, তো ট্রাই করেন যে ট্র্যাপে না পড়া, গ্রাজুয়েশন ট্র্যাপে না পড়া, ব্রেন ড্রেন না করা। কারণ আপনি এক্সাক্ট কোন প্রফেশনাল স্পেস আপনি যাইতে চান, ইটস অল আপ টু ইউ। সো এই জন্য আসলে নাট্যকলাটা খুবই ভালো একটা চয়েস হইতে পারে। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এখানে পড়তে চাই, দেন ট্রাই টু বি সিরিয়াস। আসলে না হয় তো মোটামুটি আমাদের সাথে ফাহাদ আর হাফসা জয়েন করছে। আর স্বর্ণার ব্যাপারে আমি জানি না, কারণ স্বর্ণা আমাকে এখন পর্যন্ত কোনো পারফরমেন্স সেন্ড করেনি। তো আমি এতক্ষণ যা বললাম, আমি খুবই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে কথাবার্তা বললাম, যারা চান্স পেয়েছে তাদের সাথে আমার যে অভিজ্ঞতাটা হইলো সেই অভিজ্ঞতা আলোকে বললাম। ঠিক আছে? তো আমি ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথাবার্তা বলতাম, এখন মোটামুটি হয়তো সবাই এসে গেছে, আর হয়তো কেউ আসবে না। বাট এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো, এটা বেশ বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অফ ভিউ। আমি সবার আগে আপনাদের এক একজনের মিস্টেক্স গুলাকে ধরায় দেওয়ার চেষ্টা করতে চাই। সবার আগে আমি হাফসাকে কথা বলি। হাফসার দুইটা কমন সমস্যা, এটা আমি আগের দিনও বলছি, এখনো বলতেছি, যে আপনি হচ্ছে অনেক বেশি পরিমাণে কনফিউজড হয়ে যান। ইটস কাইন্ড অফ লাইক যে আপনার স্টক শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে করেন আমি যেই দিন অনলাইনে আসি, বা আমি হচ্ছে অনলাইনে যখন আমি মূলত অনলাইনে কেন আসি, এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন হইতে পারে। বা কেন হচ্ছে আমি এই একটা সবার ভেতরে একটা মানে স্প্রেডিং করার ট্রাই করি, বা কেন সবসময় আপনারা আমাকেই দেখেন সব জায়গায়, অনলাইনে যদি দেখেন আর্ট রিলেটেড কোনো বিষয়ে বেস করে আমি কেন খালি কথা বলছি। তো এর পেছনে বেশ কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে যে আমি ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি, আমার একটা দায়বদ্ধতা আছে, কি, টু স্প্রেড নলেজ অ্যাবাউট আর্ট, বা ট্রাই টু স্প্রেড পজিটিভ থিং অ্যাবাউট আর্ট। এটা হইতেছে একটা প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে 2019 সালের পরে যখন কোভিড শুরু হয়, তখন থার্ড ব্যাপারটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া জাস্ট সেভ মাই লাইফ, এরকম একটা বিষয় আছে। আমি 10K এর পরে একটা ভিডিও আপলোড করবো, তখন ওটা দেখলে আপনার ক্ল্যারিটি পেয়ে যাবে। তো পৃথিবীতে এক একটা মানুষের জীবনের সংজ্ঞা একরকম হয়, ব্যাখ্যা একরকম হয়, জীবনযাপন একরকম হয়। তো ওই জায়গার উপর থেকে বেস করে ব্যাপারটা হয়। কেন আমি এই কথাটা বললাম, এটাও একটা লজিকের জায়গা। যখন আমি ইন্টারনেটে ভিডিও আপলোড করা শুরু করি, বিশেষ করে আর্টের ড্রয়িং রিলেটেড ভিডিও, তো ফার্স্ট অফ অল আপনি যখন একটা ড্রয়িং করতেছেন তখন তো আপনার একটা কনফিডেন্ট দরকার, তাই না? তার উপর আবার ক্যামেরার সামনে আগাচ্ছেন, আপনার কাছে যদি এরকম ফিল হয় দুইটা ব্যাপার, যদি এটা কেউ দেখে, সে যদি একটা নেগেটিভ কমেন্টস করে, তাহলে তো আমার রেপুটেশন ডাউন হইলো, তাই না? আমি একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমি হচ্ছে এরকম ড্রয়িং করি। বা আমি যদি সাডেনলি দেখি যে চারুকলায় পড়ে না এমন কেউ যদি ড্রয়িং করতেছে, সে হয়তো বা একটা নেগেটিভ কমেন্টস করে গেল, তখন ব্যাপারটা কেমন হবে? বা হয়তোবা এমন স্টুডেন্ট আছে যারা হয়তোবা আমার থ্রুতে চান্স পাইছে, তারা হয়তো অনেক ভালো আঁকতেছে, হ্যাঁ, তো তখন আমার কেমন ফিল হবে? তো ইটস অল অ্যাবাউট কি ডিস্ট্রাকশন। যদি আপনার বুকের ভেতর সাহস না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না জীবনে, এটা হইতেছে আলটিমেট ফ্যাক্ট। কিন্তু আপনার ভেতর যদি সে কনফিডেন্ট লেভেল থাকে, দেন ইউ উইল ডু এনিথিং।
ঠিক আছে? তো এমন কিছু বিষয় আছে যেটা আমার ভেতরে আছে, সেটা সেই কারণে হয়তো আমি এখানে আসি বা আমি হয়তো বা গ্রো করতেছি। কিন্তু এমন হয়তো বা কিছু বিষয় আছে যেটা হয়তো বা আরেকজনের ভেতর নাই। তো যখন আপনি কারোর কোনো বিষয় দেখতেছেন, আপনি খুব সুন্দর করে কমেন্টস করে দিতে পারেন, কিন্তু একটা কমেন্টস এর গল্পটা যতটা করা সহজ, ওই কমেন্টস এর জন্য সে যে কাজটা করেছে ওটা কিন্তু করাটা বেশ কমপ্লিকেটেড। ফর দ্যাট রিজন আপনি কোন লেভেলে কমেন্টসটা করতেছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ইটস নট ইম্পর্টেন্ট যে আপনি আসলে কি কমেন্টস করছেন। এটা হইতেছে মেইন খেলা। তো যাক, সবকিছুর জন্য সাহস দরকার, মানে অনুপ্রেরণা দরকার, মোটিভেশন দরকার, দায়বদ্ধতা দরকার। সো ওই জায়গাটা থেকে কিছু করতে হয়। তো আমি মূলত যে বিষয়টা আপনার সাথে শেয়ার বলতে চাচ্ছি, যে আপনারা যারা এরকম থতমত খেয়ে যান, অনেক বেশি কনফিউজড হয়ে যান, বা ধাপ করে একজন টিচার যদি আপনাকে একটু কনফিউজ করে দেয়, বা আপনি 4-5 জনের পারফরমেন্সের মাঝখানে যখন আপনার পারফরমেন্সটা দেখতেছেন যে ইটস নট গোয়িং ওয়েল, তখন হুট করে আপনি খুব বেশি পরিমাণে কি বলে নেগেটিভ মাইন্ডসেট তৈরি করতেছেন, বসে আছেন। যদি এরকম আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, দেন ইউ উইল নট গেট এনিথিং। ঠিক আছে? এটাই হইতেছে আলটিমেটলি নিয়তির খেলা, আর আলটিমেটলি ট্রুথ। যেটা টক্সিক লাগলেও আপনাকে মেনে নিতে হবে। সো এটা থেকে সমাধানের উপায়টা কি? এটা থেকে সমাধানের উপায় হইতেছে যে আপনি যদি আজকে সুন্দর করে নিজেকে তৈরি করেন, আপনি জাস্ট একটু রিভিশন করেন। আমি লাস্ট 2-3টা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছি, আপনি কি কি টাইপের মিস্টেক্স করেছেন, অর ওয়াই শুড নট দে টেক ইউ টুক ইউ, ঠিক আছে? বা হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্সেস, যে হ্যাঁ আসলে আপনি এটা হয়েছে, ওইটা হয়েছে, আপনার সাথে ওইটা হয়েছে। সো আলটিমেটলি ওই নেগেটিভ ব্যাপারগুলো আসলে কি, সেভাবে আপনি চিন্তা করেন। দেন সেভাবে চিন্তা করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বা এক কথায় হচ্ছে, যেই ভুলগুলো আপনি মিস্টেক্স গুলো আপনি করছেন, সেই মিস্টেক্স গুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা, আর সেটার জন্য আপনি কাজ করছেন কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যারা আমাদের সাথে পডকাস্ট, আমরা প্রায় অলমোস্ট 33 জন স্টুডেন্টের পডকাস্ট আপলোড করছি এই পর্যন্ত। হ্যাঁ, আমাদের সেই লাস্ট থার্ড সেশন, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা থার্ড সেশন ছিল আমাদের। তো এই 3টা সেশনে আমরা 33 জনের পডকাস্ট আপলোড করছি। সো এই 33 জন কারা? এই 33 জন হচ্ছে ওই সকল স্টুডেন্ট যারা নিজেদের মনে করে যে হ্যাঁ, তাদের থেকে একজন স্টুডেন্টের একটা হেল্প হইতে পারে, বা তাদের থ্রুতে আরেকজন স্টুডেন্ট হয়তো বা একটা পজিটিভ ইম্প্যাক্ট পাইতে পারে। আপনারা যদি ওই পডকাস্টের নিচে কমেন্টস গুলো পড়েন, আপনি দেখবেন এমন অনেক স্টুডেন্ট আছে যারা যে ওই পডকাস্টটা আমার সাথে রেকর্ড করছে তার থেকেও ভালো রেজাল্ট করছে, অথচ ওই ভিডিওস গুলা দেখে, ওই ভিডিওস দিয়ে টেকনিক্স গুলো ফলো করে। সো ঘটনাটা হইতেছে যে সবই ওপেন, কোনো কিছু মানে ইয়ে নাই। আপনি কতটুকু হাঙ্গ্রি আছেন এটার উপর ডিপেন্ড করে। সো ট্রাই করেন। আপনি যদি আদৌ চান যে হ্যাঁ আমি আই নিড এ সিট, আই নিড টু গেট ইন দিস ইউনিভার্সিটি, তাহলে হইতেছে সেভাবে পরিশ্রম করেন। দিস ইজ ইউর লাস্ট মোমেন্ট, লাস্ট 3 days। তো হাফসার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে চাই, যে হাফসা কখনোই হচ্ছে বেশি পরিমাণে হুট করে কনফিউশনে যাওয়া যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না, মাইন্ডসেটটাকে ফিক্স রাখতে হবে। ওই পারফরমেন্সটাকে এমন ভাবে প্রেজেন্টেবল করতে হবে যেন এক্সামিনার আপনাকে নিতে বাধ্য থাকে। ঠিক আছে? আর হাফসা ছাড়া সবার ক্ষেত্রে সেম কথা। তো আপনি এই কাজগুলো একটু অ্যাভয়েড করেন, চেষ্টা করেন যে নিজেকে একটু ম্যানেজ করা, বেশি বেশি করে প্র্যাকটিস করে সবার সাথে শেয়ার করেন, দেন হয়তোবা সবাই কারেক্ট হতে দেখাবে। আচ্ছা, এই হইতে গেল একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এবার ফাহাদের ক্ষেত্রে আসি। ফাহাদের কি অবস্থা? লাস্ট জগন্নাথের রেজাল্টের কি অবস্থা? স্যার এই তো ওই আমার তো স্যার পারফরমেন্স ভালোই ছিল। ওই ওইখানে না, আমি ওটা টিচাররা বলছি। চাই যে মানে স্টুডেন্টের মুখ থেকে মানে না শব্দটা বের করার জন্য। জগন্নাথের ব্যাপার যেটা হয়েছিল ওইখানে তো গ্রুপ আকারে করে নাই, ওইখানে হচ্ছে আপনি কি সিঙ্গেল পারফরমেন্স করাইছে। আপনি কি জগন্নাথে তো টিকছেন? আমি বুঝি নাই স্যার। আপনি কি জগন্নাথে আপনার মেরিট আসছে? স্যার আসে নাই এখনো, ইয়া দেয় নাই, তো নোটিশ দেয় নাই। নোটিস রেজাল্ট দেয়নি? আপনি কি রাজশাহীতে এক্সাম দিবেন? না 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 স্যার ওইখানে দিব না আর। আচ্ছা, যদি উনি রাজশাহীতে না দেয়, দেন তারপরে হচ্ছে আমরা খুব ভালো একটা দামি কথা পাইলাম। আপনি চাইলে কিছু শেয়ার করেন আমাদের সাথে। স্যার বিষয়টা হচ্ছে ওইখানে যাওয়ার পরে টিচাররা যদি মানে স্টুডেন্ট যদি বুঝতে পারে যে টিচাররা স্টুডেন্টকে বের করে দিতে চায় এবং তাড়াতাড়ি করতেছে, ওইরকম অবস্থাতে স্টুডেন্টের জন্য ওইটা করণীয় যে স্টুডেন্ট নিজ ইচ্ছায় চাইবে যে আমি আরেকটা পারফরমেন্স দেখাই। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে 2টা পারফরমেন্স করার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তো আমাকে যখন ওই কথা বলতেছে আমি তখন দাঁড়িয়েছিলাম যে স্যার আমি আরো কিছু করতে চাই, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমি আগ্রহী, আরো কিছু করার জন্য আগ্রহী। তো টিচার বলতেছে আচ্ছা তুমি আসো তাহলে দেখতেছি আমরা। তো আমি তো আসতেছি না, বলতে স্যার আমি একটু কন্ট্রোল নম্বর করতে চাই, কন্ট্রোল নম্বর করে দেখা যাবে। তো তখন এখানে একজন ম্যাডাম ছিল, তো উনি আমাকে অনেকক্ষণ যাবত ফলো করতেছিল। তো ম্যাডাম বলল আচ্ছা ঠিক আছে তুমি করো।
তারপরে তারপর হচ্ছে আমি হচ্ছে আমি অভিনয়টা অভিনয়টা করি। করি। করার পরে করার পরে আমি আমি আরো আরো চাচ্ছিলাম চাচ্ছিলাম আরো কিছু আরো কিছু দেখানোর জন্য, দেখানোর জন্য। তখন তখন তো টিচার টিচার বলে বলে আচ্ছা আচ্ছা তুমি তুমি যাও, যাও আজকে আর তুমি তুমি আসো। আসো। তো তো এরকম এরকম বলতেছে। তো বলতেছে। তো ভাবলাম যে ভাবলাম আর যে আর মানে মানে করে লাভ করে নেই, লাভ আর নেই, আর যদি আমি যদি কিছু আমি কিছু বলতে চাই বলতে তাহলে চাই হয়তো তাহলে হয়তো বিরক্ত হতে বিরক্ত পারে। হতে পারে। তো ওই তো ওই ক্ষেত্রে আমি ক্ষেত্রে আস্তে আমি আস্তে আস্তে বের আস্তে হয়ে বের আসতে হয়ে আসতে থাকি। তো থাকি। তো আসার আসার সময় আমি সময় আমি একটু একটু মানে মানে ওই ওই শুনতে শুনতে পাচ্ছিলাম যে পাচ্ছিলাম ওরা যে ওরা আমার আমার নামে নামে কিছু কিছু বলতেছিল বলতেছিল হয়তো, হয়তো, এরকম এরকম একটা একটা আইডিয়া আমি আইডিয়া আমি পেয়েছি পেয়েছি ওইখানে। ওইখানে। এবং এবং আমি আমি যখন যখন ওই ওই ইয়াতে ইয়াতে গিয়েছিলাম, গিয়েছিলাম, আমাদেরকে আমাদেরকে সকল সকল স্টুডেন্টকে স্টুডেন্টকে একটা একটা রুমে রুমে বসানো বসানো হয়েছিল। হয়েছিল। তো তো ওইখানে ওইখানে যাওয়ার পরে যাওয়ার আমি পর আমি জিনিসটা বুঝতে বুঝতে পারলাম পারলাম অনেক 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 স্টুডেন্ট স্টুডেন্ট থাকে থাকে যারা যারা মানে মানে বেসিক বেসিক ধারণাটাও ধারণাটাও নিয়ে নিয়ে আসে না। আসে না। তো এই তো এই ক্ষেত্রে ক্ষেত্রে যারা যারা রাজশাহীতে রাজশাহীতে দিবে বা দিবে বা অন্য অন্য কোনো কোনো জায়গায় জায়গায় দিতে দিতে চায়, চায়, তারা তারা বেঁচে বেঁচে একটা একটা ধারণা ধারণা নিয়ে নিয়ে যেতে যেতে পারে। পারে। এরপরে এরপরে জিকে জিকে রিলেটেড রিলেটেড প্রশ্ন প্রশ্ন আমাকে আমাকে করে নাই, করে নাই, কিন্তু কিন্তু অন্যদেরকে অন্যদেরকে করেছে, করেছে, যারা যারা ফার্স্টে ফার্স্টে গিয়েছে গিয়েছে তাদেরকে তাদেরকে করেছে। করেছে। এই এই ক্ষেত্রে ক্ষেত্রে জিকে জিকে রিলেটেড রিলেটেড প্রশ্ন প্রশ্ন সুবিধা হতে সুবিধা পারে। হতে পারে। এই তো এই স্যার। তো স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। খুব সুন্দর উনি ব্যাখ্যা করছেন। তো এই হোপফুলি আপনার ব্যাপারগুলো বুঝতে পারছেন যে উনি আসলে কি বলতে চাইতেছে। তো এখন ঘটনাটা হইতেছে যে আপনারা যদি এই আগ্রহবোধটা না তৈরি করতে পারেন তাহলে ঝামেলা। তো এখন আপনাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা আসলে কিভাবে আসবে? সবার আগে আপনারা যাবেন আপনাদের আহ, নাহিদ, আপনি বলেন তো আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা কেমন ছিল? নাহিদ আছেন নাকি? নাহিদ না নিশাদ, সরি। জি ভাইয়া, আছি, আমি শুনছি। বলেন তো আপনি 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 ইন্ট্রোডাকশনটা কেমন দিছেন? আমাকে সহ আমরা তো টোটাল 5 জন গিয়েছিলাম একসাথে। হ্যাঁ তো হ্যাঁ। সেখানে নর্মালি প্রথম জিজ্ঞেস করেছে সবাইকে যে তোমার নাম পরিচয় দাও। এরপর তো আমার নাম বললাম, তারপর কোথা থেকে আসছি তা বলেছি। আর পরবর্তীতে ওনারা বলছে, কাউকে বলছে যে তুমি কবিতা আবৃত্তি করে শোনাও, গান শোনাও, বা নাচ করে দেখাও। আবার অনেককেই আহ, বলেনি আর কি, তারা নিজ আগ্রহ থেকে ওনারা বলছে যে তুমি কিসের উপর প্রস্তুতি নিয়ে এসেছো। তো এটা ডিপেন্ড করে অনেকটা, ওনারা অনেক সময় দেখা যায় কি চোখের ইশারাতে বুঝতে পারে যে কার মধ্যে কি আছে। তো ওই হিসেবে ওনারা বলতে পারে যে তুমি অমুক জিনিসটা করে দেখাও, হয়তো বলতে পারে নেচে দেখাও বা গান করে দেখাও। আর এমন হতে পারে ওনারা কিছু বলবে না, শুধু বলবে যে তুমি যে বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে এসেছো সেটাই আমাদেরকে পারফর্ম করে দেখাও। Then, আচ্ছা, তো উনি মেবি এই পর্যন্তই আর কি, ওনার এক্সপ্রেশন সবকিছু মিলে। তো ওই জায়গাটা থেকে আসলে সবকিছু মিলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে উনি কিন্তু খুব সলিড একটা পারফরমেন্স দিছে। আচ্ছা, উনি কিন্তু আমাদের সাথে পারফরমেন্স এভারেজ শেয়ার করছে। আর বুঝতেই পারছেন ব্যাপারটা। তো এই যে জায়গাগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন বলেন হাফসা, আপনি কি আমাদের জন্য আজকে কিছু পরিবেশনা রেখেছেন? আমাদের সিনিয়ররা হচ্ছে আমাদের র্যাগ দিত, র্যাগে হচ্ছে আমাদের বলতো যে বিভিন্ন ধরনের পারফরমেন্স করে দেখাইতে, বিভিন্ন ধরনের ডাক করে শুনাইতে, এরকম টাইপের। তো আমরা তখন বুঝতাম না যে আসলে ঘটনাটা কি। পরে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ডটা আমাদের আবার টার্ম সিস্টেম খুলনা ইউনিভার্সিটি, মানে আমাদের 6 মাসে পড়াশোনা শেষ একটা সেমিস্টারের। তো এভাবে হচ্ছে 8টা সেমিস্টার। তা আমি আমি গ্রাজুয়েশনে অনেক আগ্রহ ছিল আমার গ্রাজুয়েশন। তো আমি অনেক ভালো রেজাল্ট করি। আমি আমি হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম, আমার ডিপার্টমেন্ট। কিন্তু পুরো স্কুল ফার্স্ট হইতে পারিনি, যার কারণে আমার প্রধানমন্ত্রী স্বর্ণপদকটা আসেনি। তো যাক, ইট ওয়াজ ব্যাড লাক। আর কিছু কিছু জিনিস আসলে না করা হয় এটাই ভালো জীবনে, নাহলে একটা দাম্ভিকতা চলে আসে। তো একটা দাম্ভিকতা ঢুকলে অনেক কিছু করা যায় না, মানুষ হচ্ছে অনেক হতাশায় চলে যায়। মনে করে যে আসলে আমার দক্ষতা এরকম, আমি এত ভালো, কিন্তু আমি কেন এটার জন্য পারবো না, বা কেন এটা আমার হবে না। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ডিউরিং দ্যাট টাইম। আপনি যদি আপনার লাইফে খুব বেস্ট মোমেন্টটা এনজয় করে ফেলেন, সব থেকে যদি ওর্স্ট সিচুয়েশন যদি আপনি ফেস করে ফেলেন, তাহলে তাহলে ইউ আর দ্য লাকিয়েস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। এটা জাস্ট মাথায় রাখেন। আপনি যদি আপনার পজিটিভ নেগেটিভ ফেজ দুটোটাই বুঝে যান লাইফের, আর আপনি যদি ওই সিচুয়েশনটাকে পার করে ফেলেন, দেন আপনি যে কোনো কিছু করতে পারবেন এই ওয়ার্ল্ডে। হ্যাঁ, এটা আমি মানে এটা আর কি, আমি আমি যেটা বুঝি সেটা আমি বলতেছি। তো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু টু ফেস অল দিস থিং। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু জিনিস থাকে যেটা হচ্ছে আমাদের
জীবনের জন্য দায়ী, কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের সিচুয়েশনের জন্য দায়ী, ওর জন্য দায়ী, ওটা আপনার কন্ট্রোলের বাইরে। আর সৃষ্টিকর্তা হয়তো বা আপনার জন্য রাইট মোমেন্ট তৈরি করতেছে, অর ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর ইউর রাইট মুভমেন্ট। সাকসেস হচ্ছে একটা হিডেন ট্রেজার। সাকসেস ইটস নট লাইক যে আমি আজকে গাধার মতো খাটলাম, কালকে আমি ওটা পাইয়া যাব। ইটস নট লাইক দ্যাট। আপনি ডেলি ডেলি অল্প অল্প করবেন, আপনি ডেলি ডেলি অল্প অল্প কোনো প্রবলেম সলভ করবেন, পাজল টাইপের ব্যাপারকে সলভ করবেন, দেন ওয়ান ডে ইউ উইল অ্যাচিভ ইউর সাকসেস। এইটা হইতেছে আলটিমেট সাকসেসের গল্প। আর এটার জন্য আপনার নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। না আপনার কোনো রিলেটিভ কিছু বলবে, না আপনার কোনো নেইবার কিছু এসে বলবে, না আপনার অন্য কেউ কিছু বলবে, কারণ আপনি ওইটাকে ডিজার্ভ করেন অ্যান্ড ইউ নো দ্য ওয়ে হাউ টু অ্যাচিভ ইউর সাকসেস। তারা তো সেটা কখনো পায়নি, তারা তো সেটা কখনো অ্যাচিভ করেনি। সো ওয়াই আর ইউ ট্রাইং টু সাম পিপল উইল হেল্প ইউ লাইক এ ক্ল্যাপ ফর ইউ, অর কি আপনাকে এটা প্রশংসা করবে, এরকম কিসের জন্য আপনি ওয়েট করতেছেন? তো এগুলো আসলে ঠিক না। আপনি যদি এখনো মনে করে থাকেন যে আসলে আমার বাবা মা হয়তো আমাকে প্রশংসা করবে, বা আমার ফ্যামিলি মেম্বার, বা এই বাঁচায় বেঁচে গেলাম, দেন এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট ব্যাপার না। যদি আপনি ফিল করেন, দেন ওই ফিল্ডের ব্যাপারটাকে আপনার উপস্থাপন করতে হবে। মসজিদে সবাই বসে থাকে, হুজুর আগে আলহামদুলিল্লাহ বলে কোন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার পরে, দেন মানুষ আলহামদুলিল্লাহ বলে। তো এখন কথাটা হইতেছে যে আমরা ওই মুহূর্তে ওইখানে বসে আছি শুক্রবারে নামাজে, বা আমরা কোনো জামাতে বসে আছি, হুজুর একটা বয়ান দিচ্ছে, বাট কেন তার বয়ানের পজিটিভ কথা শোনার পর আমরা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতেছি না? এর কারণটা হইতেছে যে হুজুরের যে মেসেজ আছে, বলার যে প্রসেসটা আছে, যেই টেক্সচার টেকনিকটা আছে, সেটা হচ্ছে আমাদের মনের ভেতর যাচ্ছে না ভালোভাবে, আর উই আর নট ফিলিং দ্যাট মাচ ইন্টারেস্ট অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, বা সেই জিনিসটা এমন মজা করে উপস্থাপন করা হইতেছে না, যার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলতেছি না। হুজুর বলে না যে আরে বাবা বলেন আলহামদুলিল্লাহ, বল, সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই তো আসতে বলতেছেন কেন, একটু জোরে বলেন। তো হোয়াট ইজ এক্স্যাক্টলি গোয়িং অন, ওই হচ্ছে ব্যাপার। আপনি যতক্ষণ না যে একটা জিনিসে মজা পাইতেছেন, ততক্ষণ আপনি ওই জিনিসে প্রপার অ্যাচিভমেন্ট পাবেন না। ঠিক আছে? এখন কিভাবে কি করতে হবে এটা আপনার উপর ডিপেন্ড করে। ট্রাই টু প্রিপেয়ার ইউর সেলফ। আচ্ছা, সো এখন আপনারা হাফসা আছেন আর স্বর্ণা আছেন, আপনারা হচ্ছে আপনাদের পারফরমেন্স শেয়ার করেন আমার সাথে। ভাইয়া আপনি তখন মনে হয় আমাকে কিছু বলতে বলেছিলেন, আমার নেট চলে গেছিল। আরেকবার একটু যদি বলতেন। আমি বলতেছি আপনি দুটা কাজ করবেন না। একটা হইতেছে আপনি হচ্ছে পরীক্ষা হলে থতমত খেয়ে যাওয়া, কনফিডেন্টলেস হয়ে যাওয়া, নেগেটিভ সিচুয়েশনে চলে যাওয়া, এরকম করা যাবে না। আপনাকে 100% পজিটিভ থাকতে হবে। আর অলরেডি আমাদের যারা স্টুডেন্টরা যারা চান্স পাইছে, বা যারা অলরেডি চান্স পাবে, তারা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে তাদের এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আপনারা ওই ইনফরমেশনটা পেয়ে গেছেন যে আসলে এক্স্যাক্টলি আপনাদের কি নিয়ে কাজ করা উচিত, বা কি টাইপের ব্যাপারটা আসলে নিয়ে ভাবা উচিত। ঠিক আছে, এটাই। আর বাকিটা পরবর্তী রেকর্ডিং দেখে নিন। আচ্ছা, তো আমি ইন্ট্রোডাক্টরি পার্টে ছিলাম। ইন্ট্রোডাক্টরি পার্টে ওই নাহিদের সাথে আমি একমত যে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আস্ক করবে না, সবার আগে আপনি আপনার পরিচয়টা তাদের দিবেন। দেন ওই পরিচয়টা দেওয়ার ভেতরে আপনার তিনটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনার নাম, কোথা থেকে আসছেন, ব্যাকগ্রাউন্ড, কি টাইপের ব্যাপার পছন্দ করেন, এই জিনিসটা। এই ইন্ট্রোডাক্টরি পার্টির সাথে মাঝে মাঝে বেশ কিছু কোয়েশ্চেন আস্ক করে। এর সাথে কিছু কিছু কোয়েশ্চেন আস্ক করে, যেমন আপনি কেন নাট্যকলায় পড়তে চান, বা আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট করবে কিনা, এরকম। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার স্ট্রেট ফরওয়ার্ড করা লাগে, আমি এটাও আজকে ক্লিয়ারিটি দিয়ে দিব, বাট তার আগে হচ্ছে আমি ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথাবার্তা বলি। তো ইন্ট্রোডাক্টরি পার্টে হইতেছে যে ঘটনা, আপনি আপনার নাম বলবেন স্ট্রেট ফরওয়ার্ড শুদ্ধ বাংলায়, দেন আপনি কোথায় থেকে আসছেন সেটা বলবেন, আর আপনি হচ্ছে কি টাইপের বিষয় পারেন সেটা বলবেন। হ্যাঁ, তো আননেসেসারি টকের দরকার নাই, যে আপনার স্কুল কলেজ এটা ছিল, ওই স্কুলে ওরকম মধু পাওয়া যায়, তো ডোন্ট ডু দ্যাট। স্ট্রেট ফরওয়ার্ড শর্ট অ্যান্সার। প্রতিটা এক্সাম ম্যাক্স 2 or 3 মিনিটস হয়, 5 মিনিটস হওয়া তো মাসাল্লাহ খুব ভালো ব্যাপার, বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ট্রাই টু কনভিন্স ইউর টিচার, আপনার যারা এক্সাম বোর্ডে মেম্বাররা থাকবে তাদের কনভিন্স করা যে হ্যাঁ আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, অর আপনি এই ব্যাপারটা জানেন, আপনি ওই ব্যাপারটা জানেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের লাইফে কেন একটা জিনিসকে অ্যাচিভ করতে পারি না, অর হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং দেয়ার, যে আসলে ওইটা আসতেছে না, আপনার কাছে হচ্ছে না। তো এর পেছনে অনেক কারণ থাকে, তার ভেতরে একটা মেজর কোর কারণ হইতেছে হয় আপনার সেই দক্ষতাটা নাই ওই জিনিসটা অ্যাচিভ করার, অর দেয়ার হ্যাভ সাম প্রবলেম, এই একটা থাকে। আর সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিচুয়েশন। আমাদের সিচুয়েশন আমাদের হয়তো ওই জিনিসটার ক্ষেত্রে বাধা দিচ্ছে, আর আপনি ওটার সাথে ইউজ টু না।
So it's all up to you. What will you do for your next stage, next step, or what is exactly your reality, or how can you manage your time or accept your reality to do all these things? হ্যাঁ, এটা হইতেছে ব্যাপার। তো এখন আপনারা ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের সাথে শেয়ার করেন, আমি আপনার সাথে যেভাবে বললাম। তো সবাই রেডি? আচ্ছা, আমরা সবার আগে হাফসের সাথে শেয়ার করি, ঠিক আছে? হাফসের সাথে শেয়ার করি, নাহিদ হচ্ছে আমাদের কারেকশন করে দিবে আপনাদের ইন্ট্রোডাক্টরি পার্টে কি কি মিস্টেকস আছে। অলরাইট, হাফসা আপনি রেডি আছেন? জি ভাইয়া। ওকে, তো আপনি এক্সাম হলে রুমে ঢুকছেন, 5 জন এক্সাম বোর্ড বসে আছে, এখন আপনি আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের সবার সাথে শেয়ার করবেন। প্লিজ আপনার পরিচয় দিন। আমার নাম হাফসা সিদ্দিকা। আমি থেকে এসেছি। আমার বাসা সিরাজগঞ্জ। আচ্ছা, তো নাহিদ এখানে কিছু অ্যাড ভাইয়া করবেন? আরো কিছু বলতে হবে। নাহিদ কি এখানে কিছু অ্যাড করবেন? উনি মোটামুটি ওনার ইন্ট্রোডাকশন দিছে, এখানে আপনি কিছু অ্যাড করতে চান ওনার সাথে সুইটেবল হয় এমন কিছু বলা? ভাইয়া, যেহেতু স্যার ম্যামরা আলাদা করে জিজ্ঞেস করে যে কিসের উপর প্রস্তুতি নিয়ে এসেছো বা অন্য কিছু বলবে আর কি, তো নাম পরিচয় বললে বলতে এতটুকু বললেই চলবে। Enough, enough, ঠিক আছে। এবার স্বর্ণা আপনি শুরু করেন। হ্যালো। হ্যাঁ, আপনি আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা বলেন। আপনি এক্সাম হলে আসছেন, এখন আপনি সবার সাথে আপনার পরিচয়টা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা, ঢাকা জেলা থেকে এসেছি। আমার গ্রামের বাড়ি বরিশাল। এইটুকুই। ওকে, ভেরি নাইস, খুবই ভালো ছিল। এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো যে কেন আপনি নাট্যকলায় পড়তে আসছেন এই ব্যাপারটা, আর হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে কিনা। তো নাহিদ, আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিবেন যদি আপনাকে আস্ক করা হয়? আচ্ছা নাহিদ, আপনি কিভাবে এই কোশ্চেনের অ্যান্সার করবেন যদি আপনাকে আস্ক করা হয় যে আপনি কোথায় থেকে আপনি আপনি নাট্যকলায় মানে কেন পড়তে যাচ্ছেন, আর কেন হচ্ছে আপনার বাসা থেকে সাপোর্ট করতেছে, নাকি আপনি কেন পড়তে যাচ্ছেন নাট্যকলা, এটা আপনি কিভাবে অ্যান্সার করবেন আপনি যদি আমাদের সবার সাথে শেয়ার করেন? ভাইয়া যদি বলি বাসা থেকে সাপোর্ট করবে না বা করছে না, তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপারটা হচ্ছে হ্যালো। হ্যাঁ, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে এই কোশ্চেনের অ্যান্সার করবেন যদি আপনাকে আস্ক করা হয় যে আপনি কেন নাট্যকলায় পড়তে আসছেন, আর হচ্ছে আপনি বাসা থেকে সাপোর্ট পাচ্ছেন পড়ার জন্য, তখন আপনি কিভাবে এটাকে অ্যান্সার করবেন? ও আচ্ছা, তো যদি আমাকে যদিও জিজ্ঞেস করেনি, তবে যদি জিজ্ঞেস করতো যে আমি নাট্যকলায় কেন পড়তে চাই, তো এখানে মুখস্থ বলতে তো কিছু নাই, এটা মুখস্থ বলারও কিছু নাই। এখানে অনেকটা নিজের যে আবেগের জিনিস, আর যেহেতু জানাশোনা আমি কেন পড়বো সেটা খোঁজ না নিয়ে তো আমি এই বিভাগে ভর্তি হওয়ার জন্য আগ্রহী বা এমন ইচ্ছা প্রকাশ করছি এমন তো আর না। তো যেহেতু সবাই মোটামুটি যারা আগ্রহী খোঁজ খবর নিয়ে যায়, তো ওনারা সাধারণত জিজ্ঞেস করে না যতটুকু জানি। তবুও যদি জিজ্ঞেস করে আর কি যে তুমি নাট্যকলায় কেন পড়তে চাও বা এই বিভাগে কেন, তাহলে উত্তরটা এমন হতে পারে যে আমার ছোট থেকে যে লেখালেখির অভ্যাস থাকে আর কি, যে ছোট থেকে যেহেতু লেখালেখি করা আমার খুব পছন্দ এবং টুকটাক লেখালেখি করি, এবং সাংস্কৃতিক যে চর্চা, যদি চর্চা করে থাকেন আপনারা তাহলে নরমালি বলবেন যে আমি
সংগঠনের সাথে জড়িত রয়েছে এটা বলতে পারেন, যদিও সেটা বলা উচিত হবে না, কারণ সেটা একটু ওনারা অনেক সময় টাফ কোয়েশ্চেন করে ফেলে, একটু কঠিন হবে। তো এগুলা না বলে বলতে পারেন যে আমার সাংস্কৃতিক চর্চা করতে ভালো লাগে, এবং আমি যেহেতু নাটক সিনেমা দেখি সময় পেলেই, এবং এই বিষয়গুলোতে আমার খুব আগ্রহ কাজ করে, এবং একটু লেখালেখিরও যেহেতু অভ্যাস রয়েছে, সেক্ষেত্রে নাট্যকলা বিভাগে একমাত্র আমাকে সেই সুযোগ করে দিতে পারে, এবং এর জন্যই বা এমনটা বলতে পারেন যে আমি একজন নাট্যকার। এতটুকু বল হ্যাঁ যতটুকু বলবেন আপনারা সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনাদের উত্তরটা যেন নিজের আবেগ থেকে হয় আর মন থেকে আসা কথা হয়। নিজের মতো করে বলবেন, ওনারা দেখবে আপনি ঠিক কতটা আগ্রহী এই ব্যাপারটাতে। এক্স্যাক্টলি। জাস্ট এতটুকুই। তো সবাই তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কেন একজন নাটকে পড়তে আসবে বা তার ওভারঅল ব্যাপারটা আসলে কেমন হয়। উনি মোটামুটি কিন্তু আপনাদের খুব সুন্দর করে একটা অ্যান্সার দিয়ে দিছে। এখন এই ব্যাপার নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলে ফেলেন। হ্যালো, এই ব্যাপারটা কি আপনারা কেউ কোনো কোয়েশ্চেন আস্ক করবেন এই রিলেটেড? ভাই আপনারা ম্যান করেন না, ঠিক আছে? বিশ্বাস করেন আপনারা ম্যান করতেছেন, মানে আপনাদের ভেতরে সেই আগ্রহটা পাওয়া যাচ্ছে না যে আসলে আদৌ আপনারা চাচ্ছেন কিনা। মনে হচ্ছে যে আপনারা অন্য কোনো কাজে ব্যস্ত বা এরকম টাইপের। ইটস নট গোয়িং ওয়েল, ঠিক আছে? আমরাই কিন্তু খালি কথা বলতেছি, আপনাদের কিন্তু সেই আগ্রহটা দেখানো লাগবে। সরি ভাইয়া। আমাকে সরি বলে লাভ নাই, আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্ট গ্রো করেন, ঠিক আছে? এটা খুব নেসেসারি এখন। তো যাই হোক, ওটা মেইন ব্যাপার না। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বললাম, উনি একটা পয়েন্ট খুব সুন্দর করে উপস্থাপন করছেন। একটা হচ্ছে লেখালেখি জানা, এই জন্য। আর সেকেন্ডলি হচ্ছে উনি আরেকটা পয়েন্ট নিয়ে খুব ভালো কথা বলছেন যে আপনার যদি কোনো নাট্যকার বা কেউ পছন্দ থাকে সেই ক্ষেত্রে আপনি এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারেন। এবার আমি আপনাকে দিয়ে এই কোশ্চেন আস্ক করতেছি, উনার মতো করে আপনি অন্য টাইপের অ্যান্সার করেন। সো সবার আগে হচ্ছে হাফসা করেন। আমার ছোটবেলা থেকে লেখালেখি করতে ভালো লাগে। আপনি উনারটা অ্যান্সার কেন করছেন? আপনি নতুন কিছু বলেন। জি? উনারটা করে না, নতুন না কিছু ভাই, বলেন। এটা তো তার কিছু না, আমার আসলেই লেখালেখি করতে ভালো লাগে। মানে তার কাছ থেকে নকল করিনি আর কি। বলবো, আচ্ছা হ্যাঁ, আপনি শেষ করেন। আমি যেটা আগেও বলেছিলাম, যেমন লেখালেখি করতে ভালো লাগে, আমার নাট্যকার হওয়ার ইচ্ছা, ডিরেক্টর হওয়ার ইচ্ছা, মুভি সিনেমা এগুলো বানানোর ইচ্ছা। সেই জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার। সেই জন্য আমি নাট্যকলায় পড়তে চাই, যেহেতু বাংলাদেশে নাট্যকলার মানে পড়াশোনা করার প্রতিষ্ঠান খুবই কম আছে। তো এখানে আমি মনে করি এটা আমার জন্য ভালো প্ল্যাটফর্ম হবে শেখার জন্য। এই জন্য আমি নাট্যকলায় পড়তে চাই। আর আপনার বাসা থেকে কি সাপোর্ট করতেছে যে আপনি নাট্যকলায় পড়তে আসেন বা কিছু? ভাইয়া এখন সাপোর্ট করছে না। ঢাকা ভার্সিটি পর্যন্ত তো ঠিক ছিল, তারপরে কে মনে হয় কি বলছে, এখন আর তারা পছন্দ করতেছে না। আচ্ছা, এবার হচ্ছে আরেকজন যে আছেন, আপনি অ্যান্সার করেন। ভাইয়া আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আহ, কোনটার অ্যান্সার দিব আগে? দুইটাই মিলাই অ্যান্সার দেন, যেটা আপনার পছন্দ আগে। আচ্ছা, ছোটবেলা থেকেই আমার প্রবল ইচ্ছা ছিল। স্কুল কলেজের ফাংশন গুলোতেও নাচ গানে অংশগ্রহণ করেছি আমি, বিভিন্ন অনুষ্ঠানেও গ্রুপ নাটকও করেছি। কিন্তু পড়ালেখার ব্যস্ততার কারণে ওইভাবে এই জিনিসটার উপর মানে ওইরকম ভাবে আমি সময় দিতে পারিনি। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি, আমি এখানে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর এটা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে নাট্যকলার মানে বিষয়গুলোতে ঢোকা, বিশেষ করে নাচ। আর হচ্ছে আমার ফ্যামিলি থেকে সবাই সাপোর্ট করতেছে। সবাই বলতে আমার মা একটু বেশি, মানে আপাতত বলতে কারো কোনো দ্বিমত নেই। এইটুকুই বলবো।
ওকে, তো মোটামুটি আমরা আপনাদের আজকের ওভারঅল পারফরমেন্স দেখলাম যে আপনারা যা যা বিষয়ে আমরা কথা বললাম তার একটা ভালো রিপ্লাই দিচ্ছেন, কনফিডেন্টও আছে। এখন আপনাদের আমি একটু হোম টাস্ক দিয়েছিলাম, হোম টাস্কটা হচ্ছে যে আপনাদের পারফরমেন্স রিলেটেড। তো আপনারা হচ্ছে ওই নেক্সট ক্লাসে প্রতিটা পারফরমেন্স করে আনবেন। এখন যদি আপনারা কালকে কোনো পারফরমেন্স না দেখান দেন আমরা কালকে ক্লাসটি স্কিপ করে আমরা পরশুদিন ক্লাস করবো, কারণ এভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনাদের আজকে পারফরমেন্স করে আনা উচিত ছিল, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আপনারা নিজেরা নিজেরা প্রিপেয়ার হন আর প্রতিটা পারফরমেন্স করে আনেন। নাচ, গান, সঙ্গীত, অভিনয় সবকিছু আলাদা আলাদা একটা সেপারেট পারফরমেন্স থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আজকে ওভারঅল ক্লাস। আর কেউ কোনো কোয়েশ্চেন করবেন? ভাইয়া অভিনয় কিসের উপরে করব? এটা আমি অলরেডি আপনাকে বলছি, আমি আপনাদের সাথে ওকে। অনেক অনেক ইনফরমেশনই শেয়ার করছি, এখন ওটা আপনার অলরেডি আইডিয়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর কি কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন বা কোনো ইনফরমেশন, কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? ভাইয়া আমি যদি বলি যে আমি নাচ পারি বা হচ্ছে গান পারি, তো আমাকে ওরা কি ওইটাই করতে হ্যাঁ, দিবে হ্যাঁ, নাকি হ্যাঁ, ওদের ইচ্ছা exactly. মতো আসলে ওইটাই ওইটাই মানে ওইটাই দিবে, ওইটাই দিবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভকামনা রইল সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাট ডিপেন্ড করতেছে 10 তারিখের ক্লাস আপনাদের পারফরমেন্সের উপর। 13, 14, 15 এক্সাম, তো আমরা কিন্তু 11 তারিখ পর্যন্ত আসি। 12 তারিখে আমরা করতে পারবো যদি আপনার পারফরমেন্স সেন্ড করেন। থ্যাংক ইউ।